দর্শক, চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমি হাবিব রহমান। প্রতিবারের মতো আমরা যে রাজনীতিবিদদেরকে যুক্ত করি বা বাংলাদেশের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে যুক্ত করি এবং দেশের যে সার্বিক অবস্থা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। পাশাপাশি যারা রাজনীতিবিদ রয়েছেন, ক্ষমতাসীন ব্যক্তি রয়েছেন, তাদেরকেও প্রশ্ন করার চেষ্টা করি এবং জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করছি। আজকে আমরা যুক্ত করব পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি, যিনি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই রাজনীতি করে আসছেন এবং মাঠ পর্যায়ে রাজনীতি করেছেন। তার মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতি বা নতুন সংসদে যাওয়ার পরে এই 2 মাসে সরকারের অবস্থান কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। শহীদউদ্দিন চৌধুরী এনি, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, আপনাকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠানে। প্রথমে একটু জানতে চাই যে 2.5 মাসের সরকার, এই 2.5 মাসে আসলে কি অবস্থায় পেয়েছেন আপনারা সরকারকে এবং কতটা চ্যালেঞ্জ মনে করছেন? ধন্যবাদ। আমি প্রথমেই চ্যানেল ওয়ানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যেই গতিতে তারা কাজ শুরু করেছিল দেশের জন্য, অনেক বাধা বিপত্তি চ্যালেঞ্জ ওভারকাম করে আজকে আবারও এই সময়ে ঘুরে দাঁড়িয়েছে। সর্বোপরি আমি বলবো যে তারা যদি এই চ্যালেঞ্জকে মোকাবেলা না করতে পারতেন তাহলে এখানে আসা খুব কষ্টকর হতো। এটা ছিল তাদের স্পৃহা এবং ঘুরে দাঁড়াবই। চ্যানেল ওয়ান সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই যে সরকার আসা, তার আগে দেশ কী ছিল, কোথায় ছিল, আমরা ত্যাগ স্বীকার করতে করতে আমরা নির্যাতিত হতে হতে এখানে এসেছি। আমাদের সাধারণ মানুষ যেরকম কষ্ট সহ্য করেছে, ত্যাগ স্বীকার করেছে, দলের এবং দেশের অনেক মানুষ গুম খুনের শিকার হয়েছে এই সংগ্রাম করতে গিয়ে, এই ত্যাগ স্বীকার করতে গিয়ে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশের হাল ধরেছেন। তার আগেও তিনি ছিলেন নির্যাতিত এবং তিনি সে অবস্থান থেকে, নির্বাসিত জীবন থেকে দেশকে, দলকে, রাজনৈতিক দলগুলোকে একত্রিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ডে ওয়ান থেকে উনি যখন কাজটা শুরু করলেন, উনি কিন্তু বসে নেই। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তিনি বসে নেই। আপনি 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে আমরা শপথ গ্রহণ করেছি। যেদিন তিনি অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে আজকে পর্যন্ত একটা দিন সকাল 9টা থেকে শুরু করে রাত্রে 9টা 10টা, এটা তো আমরা দৃশ্যমান দেখছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, এটা একেবারেই দৃশ্যমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় যাচ্ছেন, কি করছেন এবং কোন মিটিংটা অ্যাটেন্ড করছেন, দেশের সবকিছু ঠিক করার সাংগঠনিক তৎপরতা ওই জায়গা বৃদ্ধি থেকে করছেন। এই 2 মাসে নতুন যে সরকার আপনারা গঠন করলেন, কেমন সরকারটা নিয়ে আপনারা পথ চলছেন? আমি সেটাই বলছি। প্রথম দিন থেকে যেভাবে কাজ শুরু করছেন, একই স্টাইলে, একই প্রক্রিয়া তিনি ধারাবাহিকভাবে সবার সামনে দৃশ্যমান। সবাই টেলিভিশনে দেখছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় সবাই দেখছে, সোশ্যাল মিডিয়াতে দেখছে, পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন, কথা বলছেন, ওনারা তুলে ধরছেন। এবং ওনার এই কর্মকাণ্ডের কারণে টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক ভিত্তিক, ওয়ার্ল্ডের 100 জন নেতা হিসাবে যারা সেখানে তাদের নামগুলো এসেছে, তার মধ্যে তারেক রহমানের নাম অন্যতম এবং তার নেতৃত্বের গুণাবলী সেখানে প্রকাশ পেয়েছে এবং তারা তাই তুলে ধরেছেন। কতদিন, মাত্র 2 মাসের আগেই ওনারা এই নিউজটা প্রকাশ করেছেন। তাহলে তার মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, একদিকে আচরণ, আরেকদিকে তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, পিতার মতো। একটা এসির কত টেম্পারেচারে থাকবে, এটা থেকে কি বেনিফিট? বেনিফিট তো অবশ্যই আছে, আমরা পাচ্ছি তো। সাশ্রয়, বিদ্যুৎকে কীভাবে সাশ্রয় করা যায়, তার এই তীক্ষ্ণ দৃষ্টি থেকে, দূরদর্শী চিন্তা থেকে এই সিদ্ধান্ত আমরা জাতির সামনে ওনার মাধ্যমে উনি উপস্থাপন করেছেন, আমরা বেনিফিট পাচ্ছি। ফ্যামিলি কার্ড দিবেন, যদিও নির্বাচনের প্রতিশ্রুতি। এই ফ্যামিলি কার্ডের সুবিধা কী? ফ্যামিলি কার্ডটা কিন্তু দেশের এই যে ভর্তুকি দিচ্ছে, এটা কিন্তু একটা ইনভেস্ট। উনি নিজেই বলছেন এটা ইনভেস্ট, এটা রিটার্ন আছে। রিটার্নটা কী সেটাও তিনি একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য
সেটা তুলে ধরেছেন জাতির সামনে। এই যে কৃষি কার্ড, একটা কৃষক পরিবার, একটা হেলথ কার্ড, একটা ফ্যামিলি কার্ড, মানে একটা সমাজে যে অস্থিরতা, যে অভাব অনটন, সেটা তো দূর হবেই, এবং সেটার মাধ্যমে কিভাবে রিটার্ন আসবে সে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আপনারাই বলছেন যে খুবই নাজুক অবস্থায় রয়েছে, সেই জায়গায় এই খাল খনন কর্মসূচিটা কতটা যৌক্তিক? কারণ এটার পরিবেশ ভারসাম্য রক্ষার একটা ব্যাপার আছে, অর্থনৈতিক গ্রামীণ অর্থনৈতিক না না, আমি বলতেছি, আপনি দেখেন জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া থাকার কথা। সেই প্রেসিডেন্ট জিয়া শুরু করেছিলেন, এরপর তো অনেক বাধা বিপত্তি, অনেকেই করে নাই, এই চ্যালেঞ্জটা হাতে নেয় নাই, অনেক সরকার আসছে। আমরা বিএনপিও ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কাজ করেছি, কিন্তু বাধাও পেয়েছি। খালের মধ্যে ঘেরাও করে কিছু প্রভাবশালী লোক মাছের চাষ করছে, বাড়িঘর, দোকানপাট, মার্কেট এবং শিল্প কলকারখানার বর্জ্য এসে খাল তো মরা খাল হয়ে গেছে। খালের বেনিফিট মানুষ পায় নাই, দিতে পারে নাই তার পিতার মতো। সেই চিন্তা থেকে এই যে জলাবদ্ধতা দূর করতে হবে, পানির প্রবাহ ঠিক রাখতে হবে, এখানে একটা কর্মসংস্থানের ব্যাপার আছে। খাল খনন হবে, ফাইন্যান্সিয়ালি সরকার তো সেখানে একটা সাপোর্ট দিবে, আর্থিক সাপোর্ট তো দিবে। হ্যাঁ, একদিকে 50% টেন্ডার প্রক্রিয়ায় সেটা আপনার মেশিন ওয়ার্ক হবে, আরেকদিকে 40 to 50% হবে ম্যানুয়াল, মানে লেবার ওয়ার্ক যেটা। তাহলে এখানে একটা কর্মসংস্থানের ব্যাপার আছে, সেটাও কিন্তু দৃষ্টিতে এনেছেন। আর ছোট ছোট এই যে খাল থেকে আরেক খালে যাওয়া বা নদীর পাশে যাওয়া, সেখানে একটা পরিবহন আছে, নৌকা করে ডিঙ্গি দিয়ে যাওয়া, বিশেষ করে আপনার বর্ষাকালে এটা তো খুব বেশি প্রয়োজন। এবং সেটা যখন করতে যাবেন সেখানে তো তেল খরচ নাই খুব একটা। এই যে সাশ্রয়, এই যে কমিউনিকেশন, সব কিছু মিলে ভূগর্ভস্থ পানির যে লেয়ার ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে, সারফেস ওয়াটার নাই, সারফেস ওয়াটারটা আমরা পাচ্ছি। আর খালের এখন যে প্ল্যান পরিকল্পনা বা ডিজাইন যেটা হচ্ছে, খালের মধ্যেই কিন্তু আমরা আরেকটা গর্ত করে যাচ্ছি, যেখানে পানিটা রিজার্ভার হিসাবে থাকবে, কাজ করবে। মানে নতুন পরিকল্পনা নিয়ে খাল খনন এখন কাজ আমরা শুরু করেছি। সব কিছু মিলে আবার একটা নতুন জাগরণ সৃষ্টি হবে। এটা হলো স্বনির্ভর বাংলাদেশ, যেটা প্রেসিডেন্ট জিয়া করেছিলেন, সেটা তারেক রহমানের নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা তো খাল খনন, এটা যেটা বললাম পরিবেশ এবং অর্থনীতির একটা বড় ব্যাপার রয়েছে, কিন্তু বর্তমান যে অর্থনীতি দেশের, সেই অর্থনীতি থেকে এই টাকাটা আসলে কিভাবে যোগান হচ্ছে? সামগ্রিক অর্থনীতি তো চ্যালেঞ্জের মুখে, সেখানে এটা বিরাট বড় একটা প্রজেক্ট, প্রায় 20,000 কিলোমিটার 20,000 কিলোমিটার খাল। এই টাকাটা কোথায় থেকে আসলে যোগান দেওয়ার ব্যবস্থা আপনারা করছেন? দেখুন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। আমি যদি সেই পথটা বন্ধ করে দিতে পারি, তাহলে খাল খননের জন্য আপনার যে টাকা লাগবে সেই টাকা তো রিটার্ন আছে। এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নতুন চিন্তা। রিটার্ন কি? মাছের চাষ, উৎপাদন দ্বিগুণ হওয়া, 3 গুণ হওয়া, আপনার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়া, কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, গাছ থেকে ফল পাওয়া। এই সব কিছু মিলিয়ে আমরা তো একটা সুন্দর জীবনযাত্রা যেমনি যাচ্ছি। তো এই যে খাল খননের কিন্তু যে বিষয়টা, সেখানে যে খাল খনন করার পর যে মাটি থাকে, সেই মাটিগুলো আসলে কোথায় রাখার ব্যবস্থা করছেন? খালের দুই পাশে একটু তো বৃষ্টি হলে আবার সেই খালে চলে যায়, ভরাট হয়ে যায়। এই ব্যাপারে আমরা সূক্ষ্মভাবে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, খালের পাড়ে যেই মাটিটা দেওয়ার দরকার সেটা তো নতুন মাটি, নতুন ফলন হবে, এর বাহিরেও তো অনেক মাটি থেকে যাবে। সেই মাটিটা যেন আবার খালে না পড়তে পারে। এই মাটিটা ফার্স্ট প্রায়োরিটি হলো কোনো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তারা যদি নিতে চায় তাদেরকে আমরা দিয়ে দিব। এরপরও যদি আরও কোনো উদ্বৃত্ত মাটি থাকে সেটা আমরা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ডিসি সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী, একটা বোর্ড আছে, একটা কমিটি আছে জেলা পর্যায়ে, সেখান থেকে তিনি এটা নিলামে দিয়ে দেবেন। সুতরাং সহজ হিসাব। একটা অভিযোগ এর মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে যে খনন করা খাল পুনরায় খনন করা হচ্ছে। এই জায়গাটায় আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা এরকম ব্যবস্থায় আপনারা এখন পর্যন্ত এই ধরনের অভিযোগ আপনাদের কাছে এসেছে কিনা? যদি আসে তাহলে এটা একটা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা ঘটনা এসেছে, যেটা আমরা তদন্ত করেছি। একটা ডিপার্টমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই কাজ করেছে,
সেই কাজটা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয় থেকে। দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু খুব গভীরভাবে যে খাল খনন কর্মসূচি পাকাপোক্তভাবে করেন তা না, ওনারা সংস্কার করেন বা পরিচ্ছন্নতা যেটা সেটা করেন। এরপরেই সেই মন্ত্রণালয় থেকে আরেকটা প্রজেক্ট, অন্য মন্ত্রণালয়ে তার একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, সেখানে ওই খালের কাজটা শুরু হওয়ার কথা। আমরা যখন এটা নিউজটা দেখেছি এবং সত্যিকারভাবে ওই খালটা প্রয়োজন কিনা সেটা দেখে তারপর আমরা সিদ্ধান্ত দিয়েছি হ্যাঁ প্রয়োজন আছে, বিদায় সেই খালের উপর আমরা আবার নতুন করে প্রজেক্ট দিয়েছি, যেটা 1 বছর 1.5 বছরের মাথায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আপনার মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং বাংলাদেশের বলা চলে যে দুর্যোগগুলো হয় সেই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা, তারপর বাঁধ নির্মাণ। তো এই মন্ত্রণালয়, বিশেষ করে পানি ভবন, এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে দুর্নীতির একটা বড় অভিযোগ রয়েছে। বাঁধ নির্মাণ করতে ঠিকমতো করে না, বস্তা ফেলতে যেয়ে নদীতে বস্তা ঠিকমতো ফেলছে না। আপনি দায়িত্ব নিয়েছেন 2.5 মাস, আপনার মন্ত্রণালয়ে দুর্নীতি হবে কিনা? দুর্নীতি কেউ করবে ওই সুযোগ আমি দিব না, কারণ এটা আমাদের শপথ। এখন আমাদের দেশে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো পাহারা দিয়ে রাখতে হয়। কারণ আপনি যে কথাটা বলেছেন, আমি একেবারেই যে এসেই সব করে ফেলেছি তা আমি বলবো না। তবে আমাদের এই ডিপার্টমেন্টে যারা কাজ করছেন ফিল্ড পর্যায়ে, তাদের কাছে সরকারের মেসেজ চলে গিয়েছে। আমি তাদেরকে বলবো দেশের জন্য, দেশের মানুষের জন্য হয়ে কাজ করুন। নিজের জন্য কেউ কাজ করতে গিয়ে যদি দেশের ক্ষতি করেন, বিপদে পড়ে যেতে পারেন। আমরা সেখানে পাহারাদার হিসেবে কাজ করছি। আপনারা খাল খননের কথা বলছেন, কিন্তু খাল দখল হয়েছে, দখলদারদের উচ্ছেদের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো ব্যবস্থা আমরা দেখছি না। খাল খনন যেহেতু খুব দীর্ঘদিন হয় নাই, সবাই মনে করেছে যে এটা আর খাল থাকবে না, এটা একটা স্বাভাবিক জমি হয়ে যাবে, ল্যান্ড হয়ে যাবে। তাহলে যিনি খালের পাড়ে আছেন বা যিনি প্রভাবশালী ব্যক্তি, তিনি আগে গিয়ে ওই খালটা নিজের জমি মনে করে আস্তে আস্তে দখল করা শুরু করলেন। বাধা দেওয়ার তো কেউ নাই, খাল খনন তো প্রক্রিয়াই নেই, খালের জায়গায় খাল থাকবে। এই খালের মধ্যে কেউ যদি সেখানে বাড়িঘর করেন, মার্কেট করেন, দখল করে অবস্থান নেন, উনি তো এখানে থাকতে পারবেন না, কারণ ওনার তো কোনো পেপারস নেই, কাগজেই তো কথা বলবে। খালের কাগজ উনি পাবেন কিভাবে? 5 আগস্টের পর একটা অভিযোগ উঠেছিল যে বিএনপি বিভিন্ন মিডিয়া হাউসগুলোকে তাদের নিজের লোক দিয়ে দখল করেছে। তখন আপনি প্রচার মিডিয়াতে দায়িত্বে রয়েছেন, এখনও রয়েছেন। অভিযোগটাকে কিভাবে খণ্ডন করবেন? এবং বলা চলে যে আপনার নামেও এই ধরনের একটা অভিযোগ রয়েছে যে যে আপনারাও প্রভাব বিস্তার করেছেন। কথা হলো, দেখুন, আমি কিন্তু কোনো মিডিয়ার মালিক না। অতীতে অনেক রাজনৈতিক দলের নেতা ব্যক্তি প্রভাব বিস্তার করে মিডিয়ার মালিক হয়েছেন। ওই ধরনের ইচ্ছা আমার মধ্যে তো নাই, এই সুযোগ আমরা কাউকে দিচ্ছিও না। কাকে মিন করছেন আমি জানি না, তবে এই ধরনের কোনো সুযোগ বর্তমান প্রধানমন্ত্রীর জানা সত্ত্বে বা আমাদের সরকারের আমাদের জানা সত্ত্বে হবে, এই সুযোগটা নাই এবং আমরা দেব না। সরকার কি মিডিয়ার উপর কোনো প্রভাব বিস্তার করবে কিনা? বলা চলে যে এর আগে যে সরকার নানাভাবে প্রভাব বিস্তার করেছিল। এখন পর্যন্ত তো করি নাই, ভবিষ্যতে করার তো প্ল্যানে নাই। কারণ প্রয়োজন হলে, আমাদের প্রয়োজন হলে আমরা মিডিয়া হাউস করে নিব, কিন্তু এখনও কোনো ব্যাপারে না। হ্যাঁ, ব্যাপার আর্থিক ব্যাপার, তো যার অর্থ আছে সে করবে, কোনো সমস্যা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ সারা ওয়ার্ল্ডে মিডিয়া, আপনার মিডিয়া হাউস দখল করার তো কোনো প্রয়োজন নাই। তবে কোনো সরকার যদি এটা নিয়ন্ত্রণ করতে চায়, এটা তার জন্য ভুল হবে। যেটা অতীত ইতিহাস আছে, ফ্যাসিস্ট এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন, করেছেন, কই টিকতে তো পারেন নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গঙ্গা চুক্তি শেষ হতে যাচ্ছে সামনে, নতুনভাবে কি পরিকল্পনা রয়েছে? কারণ সেই চুক্তি যদি নতুনভাবে না করা যায়, তাহলে তো আমাদের দেশের যে পানির ব্যবস্থাপনা বন্টনের ক্ষেত্রে সে তো বড় ধরনের একটা ঝুঁকির মুখে পড়বে। নতুন সরকার হিসেবে সেই জায়গায় কতটুকু এগুলেন? এটা সম্পূর্ণ আমাদের দেশের একটা বড় স্বার্থ। দেশের স্বার্থ রক্ষা করেই আমরা সব কিছু করব। ইতিমধ্যে আমাদের কারিগরি টিম মাঠে কাজ করছেন। আমরা আশা করছি যে তাদের ফিজিবিলিটি স্টাডি তারা সুন্দরভাবে শেষ করবেন, আলোচনা করবেন। আমরা সে আলোচনার ভিত্তিতে
আমাদের স্বার্থটাকে আমরা রক্ষা করব। সকলের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন। ইনশাল্লাহ আমরা সব কিছু নিয়েই এগিয়ে যাব। তিস্তা প্রকল্প বাস্তবায়ন কত দূর? এটা আসলে দীর্ঘ স্বাধীনতার পর থেকে শুনেই যাচ্ছি আমরা যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে, এখন পর্যন্ত তেমন কোনো বড় লক্ষণ আমরা দেখছি না। আপনার সরকারের পরিকল্পনা কি? এটা একটা তিস্তা মহাপরিকল্পনা। নির্বাচনের আগে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে এই মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। কার জন্য? ওই তিস্তা নদীর পাড়ে যে জেলাগুলো, যে থানাগুলো, যে মানুষগুলো, যে কৃষকগুলো, যে সাধারণ মানুষ যারা বসবাস করেন দেশের জন্য, এই পরিকল্পনা আমাদেরকে করতেই হবে। তিস্তা বাঁচলে ওই এলাকার মানুষগুলোও বাঁচবে, আমরা দেশও উপকার পাব। আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তাবাসীকে যেভাবে তিনি নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের পাশে দাঁড়াবেন এবং এই মহাপরিকল্পনার বাস্তবায়ন করবেন। ওনার নেতৃত্বে এই কাজটুকু আমরা করেই প্রমাণ রাখতে চাই। এইটা আসলে কার সাথে করতে চান? কোন দেশ আসলে এখানে সহায়তা করতে চায়? চীন, ভারত নাকি আমেরিকা? দেখুন, বিদেশ বলতেই সবাই আমাদের বন্ধু। স্পেসিফিক কার সাথে করব সেটা এখনও আমাদের সামনে এসে দাঁড়ায় নেই। তবে আমাদের জিওবির ফান্ডটাকে আমরা প্রায়োরিটি দিব। এরপরে যদি আমাদের বিভিন্ন দেশের পার্টনার দরকার, সেটা আমরা পার্টনার নিতে পারি। আমার মনে হয় এটা আলোচনা সাপেক্ষে। আরেকটা একটু রাজনীতির বিষয় আসি। এখন দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করেছেন, বলা চলে যে বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ তারা এখন নাই এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। কি মনে হয় যে এত বড় একটা দলের সমর্থকদের বাইরে রেখে দেশের রাজনীতি কি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব? আমরা তো বাইরে রাখি নাই, বরং ওনারা দেশের মানুষকে বাইরে রেখেই ওনারা বিদায় নিয়েছেন। দেশের মানুষ এই বিদায়কে স্বাগত জানিয়েছে। এর বাহিরে কিছু বলার আছে? যারা এই দেশে নিজের হাতে খুন করেছেন, গুম করেছেন, গুমের নেতৃত্ব দিয়েছেন, খুনের নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিবিদদের উপর আঘাত হেনেছেন, রাজনীতি ধ্বংস করে দিয়েছেন, তথা দেশ এবং জাতিকে অন্ধকারে নিয়ে গেছেন, বন্ধ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তাদের পরিণতি এইভাবে হওয়াটাই তো স্বাভাবিক ছিল। সেই স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ চলছে। তাহলে আওয়ামী লীগের সামনের রাজনীতি আপনাদের কাছে কি মনে হয়? যে যেটা বললেন যে সেটা ঠিক আছে, হত্যা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, কিন্তু তারপর তো তাদের একটা বড় গোষ্ঠী কিন্তু রয়েছে, সমর্থক গোষ্ঠী। তাদেরকে কিভাবে ডিল করবেন আপনারা? আমাদের ডিল করার ব্যাপার না। একটা নদীতে পানির গতিবেগ পরিবর্তন হয়, বন্যা আসে, বর্ষা আসে, খরা মৌসুমে আপনার জমিতে যখন পানি দেন, পানিটা কোন দিক যাবে, ডালুটা কোন দিক, উজান থেকে আসতেছে, পলি পড়তেছে, পানিটা কি ড্রেনে যাওয়ার সুযোগ আছে নাকি প্রভাব প্রকৃতির পরিবর্তন হয়ে ভিন্ন দিকে যাচ্ছে? রাজনীতিটা তাই। বাধা যখন আপনি হচ্ছেন, নিজের কারণে বাধাগ্রস্ত হয়েছেন, ওই গতি প্রকৃতি আপনাদেরকে নির্ধারণ করতে হবে। সাধারণ মানুষ বসে থাকে না। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদের হিসাব নিকাশ করেই জনগণের পাশে থাকেন, দেশের পাশে থাকেন, এবং দেশে ওই গণবান্ধব সরকার যখন গড়ে ওঠে তাদের সহযোগিতায় গড়ে ওঠে। সুতরাং কেউ বসে নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. পতিত সরকার আসলে বিএনপির মধ্যে বৃহৎ একটি দলকে নির্যাতন চালিয়েছে, আমরা এইটা একটু করতে চাই, কিন্তু জামাতি ইসলাম খুবই বাংলাদেশে যে খুব বড় সমর্থক তাদের রয়েছিল তা কিন্তু না। এই যে জামাতি ইসলামকে রাজনীতি থেকে এইভাবে নির্যাতন, নিপীড়ন করে এবং বের করে রাখা, তারপরে কিন্তু জামাত ইসলাম টিকে ছিল খুব অল্প শক্তি নিয়ে। সেই জায়গায় এই যে যেটি বলছিলাম যে আওয়ামী লীগ তাদের চেয়ে তো বড় একটি সংগঠন, এই যে জামাত ইসলামের বিস্ফোরণ, তো ভবিষ্যতে কি আওয়ামী লীগের এই কার্যক্রম বন্ধ রেখে তাদের বিস্ফোরিত হওয়ার পথটি কি তৈরি হলো কিনা বাংলাদেশে? দেখুন, কে বড় সংগঠন, কে ছোট সংগঠন, সবসময় সব বাক্য দিয়ে নির্ধারণ করা যায় না। আমার কাজ, আমার চিন্তাধারা, আমার রাজনৈতিক আদর্শ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমি এই মুহূর্তে দেশের মানুষটার জন্য, দেশবাসীর জন্য, ওই সমাজের জন্য, আমার ওই এলাকার বাড়ির জন্য, আমার গ্রামের জন্য, আমার থানার জন্য, আমার জেলার জন্য, আমার বিভাগের জন্য আমি কী কাজটা করলাম সেটা গুরুত্বপূর্ণ। মুখে আমি বড় দল বললাম, সেটাই বড় দল না। আমি বলে দিছি এই ছোট দল, সেটাই ছোট দল না। 2 মাস হলো ক্ষমতা নিয়েছেন, দেশের অর্থনীতিটা কেমন পেয়েছেন, চ্যালেঞ্জ কেমন দেখছেন? কঠিন, কারণ আমরা
যেদিন এই দায়িত্বটুকু নিয়েছি সেদিন বাংলাদেশের ঋণের পরিমাণ বিশাল ঋণ নিয়েই আমরা সরকারের দায়িত্ব পরিচালনা করছি। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আলোচনা করছেন, বৈঠক করতেছেন, মিটিং করতেছেন, প্রতি মুহূর্তে প্রতি সময় ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করতেছেন। আপনার সংসদীয় কমিটির মিটিং একবার না দুইবার না বারবার করছেন, নিজে চিন্তা করছেন এবং চিন্তা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তরুণদের নতুন রাজনীতি দল, পাশাপাশি জামাত ইসলাম বিরোধী দল, আপনারা সরকারি দল, সামনের রাজনীতি আসলে কেমন দেখছেন? ঠিক আগের মতোই কি সহিংসতার রাজনীতি বাংলাদেশে আবার চালু হবে কিনা? কারণ তারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয়, বিশেষ করে জুলাই সনদ, গণভোট, তারা আন্দোলনে যাবেন। আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে দল করি, এখন দেশের কাজ হাতে নিয়ে এসেছি এবং এই অভিজ্ঞতার পিছনে তরুণরা বড় শক্তি। একদিকে তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, এই কারণে তরুণদের সঙ্গে আমি ছাত্র রাজনীতি করেছি। তারেক রহমান সাহেব তিনি তরুণ বলেন, যুবক বলেন, তাদের প্রতিনিধিত্ব করেন, তাদের সঙ্গে উনি কাজ করেন। এখন তাদের মন মানসিকতা আমরা বুঝি। আমরা যদি তাদের সেই চিন্তাগুলোকে বাস্তবায়ন করতে পারি, সাধারণ মানুষের, নারী সমাজের কাজগুলোকে আমরা খুব কাছ থেকে চিন্তা করি, ওই যে অভিজ্ঞতা, মাঠে ময়দানে সাধারণ মানুষের সঙ্গে ঘুরতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, কথা বলতে গিয়ে, তাহলে কি এটা কি খুব কঠিন কাজ হবে? প্রতিহিংসা এবং প্রতিশোধমূলক কথা বা কাজ করবেন না বা এই ধরনের কোনো আলোচনায় তিনি যান নাই। দেশের জন্য কাজ। আপনারা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি কেন করব, কি কারণে করব? যুক্তি তর্ক দিয়ে পার্লামেন্ট ফার্স্ট সেশন শেষ হয়েছে গতকালকে। এখানে কি প্রতিহিংসামূলক কোনো চিন্তা কারোর মধ্যে পেয়েছেন? যুক্তি ছিল, তর্ক ছিল, আলোচনা ছিল, সমালোচনা থাকবে। এটাই তো ডিবেট, এটাই তো পার্লামেন্ট। এই গণতন্ত্রের সৌন্দর্যটাকে কন্টিনিউ করা আমি মনে করি প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারের দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তির দরকার। সেই দিকে আমরা এগিয়ে যাব তারেক রহমানের নেতৃত্বে, সকলের সহযোগিতা নিয়ে। ভোট নিয়ে একটা প্রশ্ন করি। গত নির্বাচনটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিরোধী দলের রাজনীতিবিদদের কাছ থেকে শুনেছি। বিশেষ করে কেউ বলে যে বিএনপি ভারতের সাথে আঁতাত করে এসেছে, আবার কেউ বলে যে যুক্তরাষ্ট্রের সাথে, আমেরিকার সাথে আঁতাত করেছে, মানে সুবিধা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি তারেক রহমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার দেশে আসার এখন সময় হয়নি, তার বাধা আছে। এই সমস্ত সস্তা রাজনীতি এদেশের মানুষ বুঝে। এই সস্তা অপরাজনীতি, অপকথা, অপব্যাখ্যা, অপপ্রচার দিয়ে এখন আর দেশ চলবে না, চলে না। জেনারেশন জানে, বুঝে। হাতের মুঠায় বাংলাদেশ। ফেসবুকে যান, সেকেন্ডে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সেকেন্ডে ভালো মন্দ বিশ্লেষণ হচ্ছে। কাছ থেকে দেখছি, লক্ষ্য করছি, গ্রামে ঘুরতেছি, সাধারণ মানুষের সঙ্গে ঘুরতেছি, দেখতেছি, কথা বলতেছি। তাহলে এই সমস্ত অপব্যাখ্যা, অপপ্রচার দিয়ে কেউ এই সমস্ত জিনিস বিশ্বাস করবে না। মানে একটা জিনিসের কিন্তু এখন পর্যন্ত দেশের মানুষ জানতে চায় যে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে তার বাংলাদেশে আসার মতো পরিবেশ বা সেই তার হাতে না, এই তথ্যটা আসলে কথা হলো যে আপনার বাইরের দেশ আমার নির্বাচন করায় দিয়ে যায় নাই, ভোট বাংলাদেশের মানুষ দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমার চোখে দেখা ভোট যদি আরেকটা হয়, এটা আরেকটা। সুতরাং এই ভোট বাংলাদেশের খুব সাধারণ মানুষ গিয়ে ভোট দিয়েছে, বিশেষ কোনো দলকে ভোট দেয় নাই। এই ধরনের ধারণা তো কেউ করেছিলেন যে ওনাদের দল ক্ষমতায় আসবেন, হয়তো আসেন নাই। এটা সাধারণ মানুষ সবসময় এভাবে অপেক্ষায় থাকেন। সুযোগ সাধারণ মানুষের হাতেই থাকে, নেতৃত্ব আল্লাহর দান। তো আল্লাহও সেভাবে নেতৃত্ব কাকে দিবেন সাধারণ মানুষ সেটা বাছাই করে নেন। সে অনুযায়ী কেউ যদি বলে এই দেশ ওই দেশ কাউকে ক্ষমতা বসিয়ে দিয়েছে, এটা মুখরোচক কথা, এটা অপবাদ, এটা অপব্যাখ্যা। যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। নদীগুলোকে রক্ষা করবেন কিভাবে? বড় বড় শিল্প প্রতিষ্ঠানও কিন্তু সেই নদী দখলদারের মধ্যে তালিকা রয়েছে এবং সরকারি গবেষণায় রয়েছে যে যেটা বলছিলাম যে প্রায় ৮০,০০০ মতো দখলদার রয়েছে। কেউ যদি এই ধরনের দখলদারিত্বের কথা চিন্তা করে স্থায়ীভাবে বসবাস করেন তাহলে ওনার জন্য ঠিক হবে না। আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি একটা মানুষের কত প্রয়োজন, কত দরকার। যখন খাল খনন, নদী খননের কাজ শুরু হয়ে যাবে তখন এই দখলদারিত্ব
স্বাভাবিকভাবেই মোকাবেলা করা হবে। এটার জন্য কোনো বিশেষ আইনেরও প্রয়োজন হবে না, নতুন করে আইন তৈরি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ যারা চ্যানেল ওয়ানের এই বিশেষ অনুষ্ঠানটি দেখছিলেন, মুখোমুখি অনুষ্ঠানটি। আগামী পর্বে আবার নতুন কাউকে নিয়ে এখানে যুক্ত হবে এবং তাদেরকেও আমরা এই ধরনের প্রশ্নই করতে চাই যে সরকারে থাকা অবস্থায় তারা দখলদার বা অন্যায় কিংবা দুর্নীতিকে কিভাবে প্রতিরোধ করবে। আজকে এ পর্যন্তই। আমি হাবিব রহমান বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার স্বাগত জানিয়ে এখানে শেষ করছি।